জুলাই ২০২৪ এটি বাংলাদেশের একটি অনিবার্য এবং কাঙ্ক্ষিত ঘটনা এবং এটি আমি বলবো দীর্ঘ দুঃশাসনের পরিণতি। এবং এই পরিণতি আসলে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমিও যেমনি দুঃশাসনের জাতাকলে পিষ্ট ছিলাম, অন্য সকল শ্রেণী পেশার মানুষের মতো, রাজনীতিকদের মতো আমিও নিপীড়িত, নির্যাতিত বা বঞ্চিত, কোনো না কোনোভাবে উপেক্ষিত ছিলাম রাষ্ট্রীয় দিকের থেকে। সেই জায়গায় আসলে কোনো মানুষই রাজনীতির বাইরে না। কোনো একটি রাষ্ট্রে যখন রাজনীতিকে চিন্তা করা হয়, রাষ্ট্রের সবগুলো অর্গান বা সব নাগরিকই কিন্তু কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত। যে কারণে আমি একজন সাংবাদিক হয়েও আমি কিন্তু রাজনীতির ভেতরেই আমার বিচরণ ছিল, রাজনীতির ভেতরেই আমার চলাফেরা বা কর্মকাণ্ড ছিল। আর মূলত সাংবাদিকতা নিছক কোনো চাকরি না, এটি এক ধরনের দায়বোধ থেকে দায়িত্ব পালন। দায়বোধ বলতে এই জিনিসটি বোঝায় যে একজন নাগরিক হয়তো অনেক সংকট, অনেক সমস্যা, অনেক দুঃখ, অনেক কষ্ট বা অনেক অন্যায়ের প্রতিবাদ, হয়তো প্রতিবাদটা জানে, কিন্তু প্রতিবাদের ভাষাটা বা সঠিক ভাষাটা তার কাছে নাও থাকতে পারে। সাংবাদিকরা কিন্তু সাংবাদিকতার কলম বা যে কোনো মাধ্যমে এই প্রতিবাদগুলো তুলে ধরাই হচ্ছে সাংবাদিকতা। তার মানে এক প্রকার নিপীড়িত বা বঞ্চিত বা অন্যায় নির্যাতনে পিষ্ট নাগরিকদের কণ্ঠস্বর হচ্ছে সাংবাদিকদের কলম, এবং এই নাগরিকদের চোখ হচ্ছে সাংবাদিকদের চোখ। সেই জায়গা থেকে আমি আসলে রাজনীতির মধ্যেই আমার পেশাটি বা আমার কাজটি এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড আমি বলবো। তো যেই কারণে আসলে ২০০৯ সালের নির্বাচন বা তারও আগে যে ১/১১ সরকার, এই সময় থেকে বাংলাদেশ যে একটা অন্ধকার সময়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, সেই যাত্রায় ২০০৯-এর নির্বাচনের পরবর্তী ২০১৩ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গণতন্ত্রের নামে যে চোরাবালি, সেই চোরাবালিতে ধীরে ধীরে হারিয়ে যায়। এটি আসলে গণতন্ত্র ছিল না। হাসিনার শাসনামল আসলে গণতন্ত্রের মোড়কে এক ধরনের ফ্যাসিজমের বেড়ে ওঠা বা হৃষ্টপুষ্ট হওয়া বা বিকশিত হওয়ার টেনিউর বলা যায়। এবং আনুষ্ঠানিকভাবে ২০১৪ সালের যে এক প্রকার মানে একপেশে নির্বাচন বলবো এটিকে, সে একপেশে নির্বাচনকেই যে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা আসলে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের এ টিম, বি টিম, সি টিম, এই তারা একতরফা নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে যে একেবারেই নিছক আওয়ামী লীগের বাইরে কোনো রাজনৈতিক দল এইভাবে অংশগ্রহণ করেনি, সবাই বর্জন করেছে ৬৩টি রাজনৈতিক দল। এই প্রতিবাদটি আসলে এই নির্বাচনের আগে থেকেই একজন সাংবাদিক, একজন নাগরিক এবং একজন বাবা হিসেবে, আমার দুটি সন্তান আছে, একজন বাবা হিসেবে নিরাপদ রাষ্ট্র তৈরি করে যাওয়া সন্তানদের জন্য এটি বাবার বড় দায়িত্ব। শুধুমাত্র আয় করে খাওয়ানো বা তাদের ভরণ পোষণ দেওয়ার মধ্যে একজন বাবার দায়িত্ব সীমাবদ্ধ থাকে না। ভবিষ্যতের যে নিরাপদ দেশ, নিরাপদ সময়, এটি নিশ্চিত করাও বাবার দায়িত্ব। সেই জায়গা থেকে দায়িত্ব পালন করা। এবং ২০২৪-এর নির্বাচনের পরে আসলে একজন নাগরিক হিসেবে, একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে এবং আমার বাবা মায়ের সন্তান হিসেবে আমার মধ্যে না এক ধরনের বিবেকের তাড়না কাজ করতে, এবং আমি চিন্তা বা চেষ্টা সবসময় থাকতো যে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিজম বা মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কিছু করা যায় কিনা, আমার নিজস্ব চিন্তা বা নিজস্ব কাজের মাধ্যমে সেটি করবার চেষ্টা করতাম। ঠিক যখন জুলাইয়ের শুরু, ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে যখন সরকারি চাকরিতে কোটা নিয়ে যখন আন্দোলন শুরু হয় ছাত্রদের, এবং ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন, এরপরে কোটা সংস্কার আন্দোলন, এরপরে বৈষম্য, যে রাষ্ট্রীয় বৈষম্য, নাগরিকের সাথে রাষ্ট্রের যে অধিকার, যে টাই, যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন করে দিয়ে কিন্তু হাসিনা একতরফাভাবে একেবারেই নিজেকে নিয়ে ভাবত। নাগরিক বা জনগণ কারোর কথা ওনার ভাবনায় ছিল না। তো ওই জায়গা থেকে আসলে যে বৈষম্যের বিরুদ্ধে লড়া, সেই লড়াইয়ে আমিও একজন নাগরিক হিসেবে আমি সেই আন্দোলনে সামিল হই, এবং আমার প্রতিবাদ বা আমার আন্দোলন একজন সংবাদকর্মী হিসেবে লেখার মাধ্যমে বা বলার মাধ্যমেই আমি
প্রকাশ করার চেষ্টা করেছি। হয়তো আমি রাজপথে মিছিল করিনি, আবার মিছিল দিয়ে করিনি তাও না, মিছিলও করেছি। কিন্তু আমি আমার লেখার মাধ্যমে বেশি প্রতিবাদ করবার চেষ্টা করেছি। এটি আসলে এই ফ্যাসিস্টের নজরে পড়ে যায় বা আমি টার্গেটে পরিণত হই। ২০২৪ সালের জুলাই মাসের ওই দিন ২৪ তারিখ মধ্যরাত আমি আসলে বাসায় ছিলাম। তারা আগে থেকেই আমাকে টার্গেট করে, আমি জার্মানির মিরর এশিয়ায় কাজ করি। এই কারণে আমি এই দুঃশাসন বা এই আন্দোলনকালীন যে হত্যাযজ্ঞ চালাচ্ছিল, একেবারে কিশোরদের, তরুণদের টার্গেট করে গুলি করে মারা হচ্ছিল, এই সংক্রান্ত এবং যে এটাকে ক্লিনজিং বলা যায়, পরিষ্কার। এবং এই আন্দোলনটি আসলে শুরু হয়, এটিকে ইতিহাসের প্রথম কিশোর বিদ্রোহ বলা যায়। একেবারে কিশোররাই প্রথম বিদ্রোহটি করে বসে। এরপরে কিন্তু রাজনৈতিক দলগুলো, সাধারণ নাগরিক, পাড়া মহল্লায় একেবারে ছড়িয়ে পড়ে আন্দোলনটি, বাট শুরুটি কিন্তু কিশোর বিদ্রোহ বলা যায়। এবং এটি ইতিহাসে প্রথম, হয়তো এটি শেষ কিশোর বিদ্রোহ। তো এই সংবাদ প্রচার করার কারণে আমাকে বিদেশে তথ্য পাচার করেছি বা সরকারের বিরুদ্ধে বিদেশে কুৎসা রটিয়েছি, এই অপরাধে আমাকে ২৪ তারিখ রাত ১১টা ৪০ মিনিটের সময় আমার মগবাজারের বাসা থেকে আমার স্ত্রী, ২ সন্তানের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আমাকে বাসা থেকে নামিয়ে তারা গাড়িতে উঠিয়ে আমার হাত বেঁধে ফেললো, চোখ বেঁধে ফেললো, জমটুপি পরিয়ে। আমাকে ধরবার সময় আসলে মনে হয়েছিল যে প্রথমে যখন বাসা থেকে নামায়, তখন আমি বুঝতে পারিনি যে আমার বাসা বা আমার গোটা মহল্লা এত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে, এটা আমি বুঝতেই পারিনি। তো যখন আমার বাসা ছিল ৫ তলায়, তখন সেই ৫ তলা থেকে যখন নিচে নামলাম, দেখলাম যে অন্তত ২ থেকে ৩০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানানভাবে ব্লক করে রেখেছে। তো তখন একদিক দিয়ে ভালোও লেগেছে যে আসলে আমি, শেখ হাসিনা আমাকে এত ভয় পায়, এই ভেবে কিন্তু এক ধরনের ভালো লাগা কাজ করেছিল যে আমি আসলে কাঙ্ক্ষিত কোনো, মানে তাদের টার্গেট এতভাবে ঘিরে রেখেছে। যাই হোক, আমাকে গাড়িতে তুলে হাত বেঁধে ফেললো, চোখে মাথায় জমটুপি পরিয়ে চোখ বেঁধে ফেললো। আমি আর কিছু দেখছি না, হ্যাঁ, বাট আমি বলার চেষ্টা করছি। আমাকে যখন বাধা হলো, আমি তো, এবং চোখ যখন আটকানো হলো, তখন আমি বাধা দেওয়ার চেষ্টা করেছি। তো বাধা দিতে গিয়ে আসলে তাদের, আমি তখন তাদের আসল রূপটি আমার সামনে ফুটে ওঠে। তারা আমাকে পেছন দিক থেকে, মানে কিছু একটা মোটা লাঠি বা কিছু একটা শক্ত, ওইটা দিয়ে ১৫-২০টা আঘাত করলো আমার ঘাড়, আমার মাথার পেছন এবং আমার পিঠে, এবং কয়েকটা ঘুষি দিল হয়তো আমার এই পাঁজরে, পেছন দিক থেকে পাঁজরে। আমার দম বন্ধ হয়ে আসছিল। তা আমি চিন্তা করলাম যে না, আসলে এদের সাথে কথা বলে লাভ নেই, এরা যা সিদ্ধান্ত নেবার নিয়েই নিয়েছে, আমাকে এভাবেই করবে। তো যাই হোক, প্রায় ২৫-৩০ মিনিট বা এর একটু বেশি কম সময়ে গাড়ি চললো। কোথায় চললো, কোথায় যাচ্ছি কিছুই জানি না। নতুন অভিজ্ঞতা। হয়তো মানে কারাগারে এর আগেও আমি ছিলাম, আমি স্টুডেন্ট লাইফে রাজনীতির সাথে জড়িত ছিলাম। জেল খাটার অভিজ্ঞতা আমার আছে, কিন্তু সেটি হচ্ছে অন্য ধরনের। কিন্তু এই প্রথম আমি, মানে গুম হওয়া মানুষদের যে অভিজ্ঞতাগুলো কেমন ছিল, ওই দিন আমি বুঝতে পেরেছি যে এভাবেই গুম হয় ইলিয়াস আলী, চৌধুরী আলম বা আরও যারা আছে, তাদের অভিজ্ঞতাগুলো আমার কাছে কমন মনে হলো যে এভাবেই তো লিখতাম। আমি আজকে সাবজেক্ট, এর আগে আমি লিখেছি, এখন আমি সাবজেক্ট। আমি মেনে নিলাম। প্রায় ৩০-৩৫ মিনিট বা ৪০ মিনিটের মতো, যেহেতু ঘড়ি টড়ি ছিল না, গাড়ি চলবার পরে বেসমেন্টে ঢুকে গেল। কোনো একটা আন্ডারপাস মনে হলো, মানে গাড়ির গতিতে মনে হলো যে আন্ডারপাস হবে বা বেসমেন্ট হবে বা পার্কিং। আমাকে নামালো। আমার মনে আছে ১, ২, ৩, ৪, ৫ বা ৬ এরকম সিঁড়ি অতিক্রম করে ২-৩টা সিঁড়ি পাড়ি আমি একটা কক্ষে গিয়ে বসলাম। বসানো হলো, না, প্রথমে দাঁড় করানো হলো। ২-৩ মিনিট পর একটা চেয়ার শব্দ করলো, মানে শব্দ বুঝলাম যে এটা একটা চেয়ার। এগিয়ে আসলো, আমাকে বলা হলো বসেন। তো আমাকে নানান ধরনের প্রশ্ন, আমি কেন বিদেশে তথ্য পাচার করছি, আমি কেন শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আমি কেন লিখছি, আমি আমি মানে বিদেশে কাদের সাথে জড়িত, কার সাথে কাজ করি, বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে আমার এত মানে কথা কেন হয়, এই নানান ধরনের প্রশ্ন। তো আমি জবাব দিলাম, একজন সাংবাদিক আসলে সব জায়গায় তার পেশাগত কাজের জন্য যোগাযোগ রাখতে পারে বা সবার সাথেই কথা হয়, এটি স্বাভাবিক। এটি অপরাধের কিছু নেই, এটা প্রফেশনাল ওয়ার্কস, প্রফেশনাল জব, এইটাই রেসপন্সিবিলিটি। যাই হোক, তাদের মনোপুত হয়নি দেখে তারা আমাকে কে কোথা থেকে, এরপরে হঠাৎ ইন্টারোগেশনের কোশ্চেন অফ মাই শুরু হলো। সে
মারকে কির সাথে তুলনা করা যায় আমি বলতে পারবো না। মানে আমি একটু বলে রাখি, এই সময় চেয়ারে বসার সাথে সাথে আমার 2 পা কিন্তু চেয়ারের পায়ের সাথে আটকে গেল, মানে বেঁধে দিল আর কি, কিছু একটা দিয়ে, বেল জাতীয় কিছু একটা দিয়ে। তো আমাকে মানে, এবং হাত কিন্তু আমার বাঁধা পেছনে, চোখ বাঁধা জমটুপির মতো। তো আমি মানে আসলে নিরুপায়, যে বলে না যে কতক্ষণ মার খেতে পারো, যে আমার না খুব বেশি সময় খেতে পারি না, হ্যাঁ ঠেকিয়ে দেবো। তো যদি হাত পা বেঁধে মারা হয় তাহলে যতক্ষণ আপনার খুশি হয় ততক্ষণ মারেন, এইরকম অবস্থা। তো প্রথম 2-4 মিনিট বা 10-20টা বাড়ি হয়তো টের পেয়েছি, ব্যথা বা অনুভূতি কাজ করেছে, বা কাঁদতে ইচ্ছে করছিল, বা চোখ দিয়ে পানিও আসছিল, কিন্তু চোখ বাঁধা। হ্যাঁ, বাঁধা চোখ দিয়ে তো আর পানি আসে না। আর প্রথম 5-7 মিনিট পরে আসলে মানে 10-20টা বাড়ি দেওয়ার পরে ফিলিংস লেস হয়ে গেছে, সেন্সিটিভিটি একেবারে 0। এরপরে মারছিল, মনে হচ্ছিল প্লাস্টিকের কিছুর উপরে বাড়ি দিচ্ছে। তা আমার নিজের এই 2 পা, বিশেষ করে আমার ডান পাটা মনে হচ্ছিল প্লাস্টিক হয়ে গেছে। এখানে মারছে, টের পাচ্ছি যে আঘাত হচ্ছে, বাট ওই যে ব্যথাটা টের পাচ্ছি না। আমার পরনে ছিল জিন্স প্যান্ট এবং গায়ে ছিল একটা টি শার্ট, তো গেঞ্জি আর কি। তো আমার জিন্স প্যান্টটা ধীরে ধীরে টাইট হয়ে যাচ্ছিল, হ্যাঁ, কারণ আমার পাগুলো ফুলে যাচ্ছিল, প্যান্টটা টাইট হয়ে যাচ্ছিল। আমার বেল্ট কিন্তু আগেই খুলে নিয়েছে। তো মারার পরে মিনিট এভাবে 15-20 মিনিট মাইরের পরে তো তারা আমাকে কিছু স্বীকার করার জন্য বলল যে আমি নাশকতার পরিকল্পনার সাথে জড়িত কিনা। তারপরে 15-20 মিনিট পরে আমাকে ঝুলিয়ে ফেললো। মানে ঝুলালো কিভাবে, এইভাবে হাতটা উপরে করে, মানে আমি জাস্ট পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দাঁড়াতে পারছিলাম। পায়ের পাতা আমি মাটির সাথে বা ফ্লোরে লাগছিল না, কিন্তু এর আগে কিন্তু আমার জুতা খুলে ফেলেছে, আমি তখন খালি পায়ে। হ্যাঁ, তো একটা জিনিস কি, মানে এটা এক ধরনের মানসিক নির্যাতন, যে একটা মানুষকে, বা আমি তো একজন সাংবাদিক, যখন জুতা খুলে কোনো রুমে প্রবেশ করতে বলা হয়, তারা জুতা পরা, টের পাচ্ছি তাদের বুটের শব্দ টের পাচ্ছি, তারা জুতা পরা, আমার জুতা পরা যাবে না, এটা কিন্তু এক ধরনের মানসিক নির্যাতন। এই নির্যাতন তখন থেকে এক ধরনের মানসিকভাবে নিজেকে ইনসাল্ট ফিল করছি। এভাবে মারলো, বেশ কত সময় মারলো আর জানি না। এরপরে আমাকে ঝুলিয়ে আমার কোমর, আমার মানে পুরো জায়গায় মেরেছে। আসলে কতটুকু মেরেছে, কে মেরেছে, কি দিয়ে মেরেছে, যদি এটা জিজ্ঞেস করা হয় আমি কোনোদিনই বলতে পারবো না, কারণ আমার হাত বাঁধা, চোখ বাঁধা, আমি ঝুলছি। তো এইভাবে যাই হোক, এরপরে ভোর রাতে আমাকে নিয়ে গেল প্রফেসর মোর্শেদ হাসান খানের বাসায়। যদিও আমি তার বাসা চিনতাম, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অসম্ভব রকমের ভালো, আমাকে উনি স্নেহ করেন, অনেক আদর করেন। তো ওরা আগেই ওনার বাসার এলাকা চিনতেন, কিন্তু ওনার বাসাটা ঠিক ওরা চিনত। তো যাই হোক, ওরা আমার ফোন ঘেটে যখন ওনার নাম্বার পেলেন, তখন ওরা বলছিল এই পাওয়া গেছে, এটা তো সার্ভার। তো আমাকে সকালে তখন হয়তো 8টা 8:30টার দিকে বা এরকম হবে, একটু কম বেশি, 6টাও হতে পারে, মানে আমার কাছে তো টাইম মেশিন নাই, যেই কারণে আমি বলতে পারবো না। তো আর্লি মর্নিংই আমাকে নিয়ে গেল জিগাতলায়, ওনার বাড়ির সামনে। তো জিগাতলায় আমি ইবনে সিনা পর্যন্ত গিয়ে আমি বললাম যে এই পর্যন্তই আমি চিনি, এরপরে আর আমি চিনি না। পরে ওরা বললো যে না, সামনে, বাসাটা ঠিক ওরা চেনে না। তো আমি কোনোভাবেই স্বীকার করলাম না। তো গাড়িতে বসে কিন্তু মারলো আমাকে, আমি কেন চিনি না বলছি এজন্য। তো ওনার বাসার সামনে গিয়ে ওরা ঠিক বিল্ডিংয়েই গেছে, ফ্ল্যাটটা বুঝতে পারছে না। তো আমাকে নিচে নেওয়ার সাথে সাথে সিকিউরিটি গার্ড তো আমাকে দেখেই চিনে ফেলেছে, কারণ আমার হাতে হ্যান্ডকাফ, ওরা দেখেই বুঝতে পারছে যে আমি যে কোনোভাবে আটকে গেছি, ওদের গ্রেপ্তার আমি। তো সিকিউরিটি গার্ডকে আমি ইশারা করার কারণে সিকিউরিটি গার্ডকে ওরা জিজ্ঞেস করছে চেনো কে, বলে না, ওনাকে কোনোদিন দেখিনি। তা আমাকে বললো যে এইটা কি, আমি চিনি না। যাই হোক, এভাবে করে আমি শেষ পর্যন্ত, মানে ওরা ব্যর্থ হলো, ওরা বাসা আইডেন্টিটি আমাকে নিয়ে আসলো ডিবিতে সকাল 9:30টায়। তখন কিন্তু আমার চোখ খোলা। এর মাঝখানে আমাকে যারা নিয়ে গেছে তারা আবার আমাকে মোর্শেদ হাসান খানের বাসায় নিয়ে গেছে কিনা আমি কিন্তু জানি না, কারণ নিয়ে যাওয়ার সময় আমার
চোখ বাঁধা ছিল। আবার ওই জায়গায় তখন পৌঁছালাম, যারা মারলো তারাই কি নিয়ে গেল কিনা তাও আমি জানি না, মানে চেঞ্জ হয়ে গেল। ডিবিতে নিয়ে গেল, এর পরের দিন আমাকে আদালতে তুললো। ওই দিন ছিল শুক্রবার। যাই হোক, আদালতে তুলবার পরে একজন নারী বিচারক তিনি জিজ্ঞেস করলেন আমার কিছু বলার আছে কিনা। আমাকে জিজ্ঞেস করলেন আপনার কিছু বলার আছে? আমি বলছি না, আমি কিছু বলতেই চাই না। আপনি তো, আমি বলেছিলাম আমি অ্যারোগ্যান্ট ছিলাম। আমার সাথে ওই সময় ছিল কিন্তু কোর্টে তুললো সানাউল হক নিরু, বিখ্যাত ছাত্রনেতা, একসময় ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল। তো নিরু ভাই আমাকে বললেন যে তুমি কিছু বলো, তোমাকে জিজ্ঞেস করছে যে। তা আমি বললাম যে দেখেন, আপনি একজন অন্ধ মানুষ, আপনি 10 দিনের রিমান্ড আমার চেয়েছে, আপনি তো আমাকে রিমান্ডে দিবেন, আপনার কাছে কিচ্ছু বলার নেই আমার, আমি কিছু বলতেই চাই না, আপনার যা খুশি তাই করেন। তো বিচারক আমাকে বললো আপনি না একজন সাংবাদিক, আপনি বলেন আপনাকে কেন নিয়ে আসছে এদিকে। আমি বলছি হাসিনার ডেরায় আপনিও নিরাপদ না, আপনি তার স্বার্থের বাইরে গেলে আপনি জাজ তো আপনাকেও সে এই এজলাস থেকে নামিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে, আমার কিচ্ছু বলার নেই। যাই হোক, আমার 5 দিনের রিমান্ড হয়ে গেল, আমি ডিবিতে নিয়ে গেল। সেই জায়গায় আমি ডিবিতে রিমান্ডে গিয়ে দেখলাম বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের অ্যাডভাইজার জহিরুদ্দিন স্বপন, এরপরে ঢাকা মহানগর বিএনপির নেতা আমিনুল ইসলাম ফুটবলার, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, সাইফুল ইসলাম নীরব, এরপরে এরকম অনেক, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সব এক রুমে। এই কক্ষে সর্বোচ্চ 8 থেকে 10 জন থাকতে পারে। সেই জায়গায় অলমোস্ট 60 থেকে 70 জন। এদেরকে প্রত্যেককে কিন্তু পালাক্রমে জিজ্ঞাসাবাদের নামে পালাক্রমে পেটাচ্ছে, নির্যাতন করছে। আপনার নিশ্চয়ই মনে আছে একটি ছেলের ভিডিও ভাইরাল হয়েছিল যে তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, তার মা পেছন থেকে পিঠে চাপট কেটে বলেছিল যা বাবা, কিচ্ছু হবে না। এই ছেলেটি কিন্তু আমার সাথে ছিল। এই ছেলেটি হচ্ছে বরকতুল্লাহ বুলুর ছেলে, বিএনপি নেতা। হ্যাঁ, ও আমার সাথে ছিল। ও খুবই অসুস্থ ছিল, তো ওকে পালাক্রমে পিটাতো, ঝুলিয়ে রাখতো প্রত্যেক দিন রুটিন করে 3-4 বার ডেকে 30 মিনিট 35 মিনিট ঝুলিয়ে রাখতো। একই পরিণতি আমাদের প্রত্যেকের হয়েছে, একই অভিজ্ঞতার মধ্য থেকে এই কক্ষে যারা ছিল প্রত্যেকের হয়েছে। তো আমার রিমান্ড চলছে। একদিন পরে আমার খুবই পরিচিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর ফরহাদ হালিম ডোনারকে নিয়ে আসলো। আমি ওনাকে দেখে না বিস্মিত, কারণ উনি এত অসুস্থ যে উনি প্রত্যেকদিন যে পরিমাণ খাবার খান তার চেয়ে বেশি ওষুধ খেতে হয়। আমি ওনাকে ব্যক্তিগতভাবে জানি যেহেতু। তো এই মানুষটাকে দেখে না আমি থান্ডার্ড হয়ে গেলাম যে একেও ছাড়লো না, তার মানে বাংলাদেশে আর কে বাইরে থাকবে আমি জানি না, সবাই মনে হয় কারাগারে চলে আসবে। হ্যাঁ, যাই হোক, উনি আমাকে ডিবির রিমান্ড রুমে আমাকে পেয়ে উনিও কিছুটা আশ্বস্ত, যেহেতু আমার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। উনিও পেশাজীবী রাজনীতি করেন, আমিও পেশাজীবী রাজনীতি করি। তো ওনাকেও কিন্তু চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে গেল। হয়তো ওনাকে শারীরিক নির্যাতন করেনি, উনি একজন প্রফেসর মানুষ, ডাক্তার, এবং প্রচণ্ড রকমের অসুস্থ, যেই কারণে হয়তো ওনাকে একটু কম মেরেছে, কিন্তু নির্যাতনের হাত থেকে উনিও রেহাই পাননি। ইনফ্যাক্ট শহীদুদ্দিন চৌধুরী এনি, উনি একজন সাবেক পার্লামেন্টারিয়ান, বিএনপির যুগ্ম মহাসচিব, ওনাকেও ওনার সাথেও দুর্ব্যবহার করেছে। পিটিয়েছে শব্দটি বলতে পারবো না, আমি সামনে ছিলাম না, বাট একজন এমপি, সাবেক এমপি, তিনি তো একটা সম্মান পান। আন্দালিব রহমান পার্থও কিন্তু আমাদের একই জায়গায় ছিলাম আমরা। এরপর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক, সবাই আমরা একসাথে ছিলাম। এরপরে এহসান হুদা, ভিপি নুরুল হক নূর, এক কক্ষে আমরা, এবং প্রত্যেককে পিটিয়েছে, নির্মমভাবে পিটিয়েছে, এমনভাবে পিটিয়েছে এইভাবে আসলে মানুষকে বা সভ্যতার মধ্যে এই নির্যাতন যায় না, এবং সভ্যতার কোনো বর্ণে, কোনো অক্ষরে তাদের এই নিপীড়নের কথা লেখা যাবে না, মানে তাও কম হবে। এত নিপীড়ন চালিয়েছে যা লিখলেও কম হবে, পুরো ব্যথাটা বা পুরো দুঃখগুলো বা পুরো কষ্টটা আসবে না, এরকম কোনো শব্দ বাংলা অভিধানে আমি পাইনি। যাই হোক, এভাবে 5 দিন রিমান্ড খাটবার পরে 2-3 দফা আমাদেরকে ইন্টারোগেশন করলো। এরপরে আরো কয়েকটা ছোট ভাই আছে, জাহিদ আছে, যুবদল করে, ঢাকা মহানগরের ছাত্র দল করতো, রিয়াদ ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় রিয়াদ, এরা এরকম ছাত্র দলের অজস্র ছেলেগুলো, শিবিরের কিছু ছেলেগুলো ছিল, এবং এবি পার্টির যুগ্ম মহাসচিব, নামটা আমি ভুলে গেছি, উনিও আমাদের সাথে ছিলেন। হ্যাঁ, তো এরকম আমি দেখে একেবারে মানে এমন পিটাইছে যে বাইরের মানুষ যতটা বলে না যে নির্যাতন করেছে, এই নির্যাতন যদি দেখতো, সে বক্তৃতায়
আরও অশ্লীল ভাষায় শেখ হাসিনা সমালোচনা করতে বাধ্য হতো। এই নিপীড়ন নির্যাতন মধ্যযুগ না, এটাকে আর একটা যুগ হিসেবে মানে অভিহিত করা হতো যে এমন নির্যাতন, এটা মধ্যযুগও না, বর্বরতাও না, তার চেয়েও ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি ছিল। 30 তারিখ নাসিরুদ্দিন অসীম উনিও ছিলেন। তো 30 তারিখ সকালবেলা হঠাৎ করে দেখলো, উঠলাম, রেডি হলাম, হ্যান্ডকাফ, আবার সবাই দল বেঁধে একটা গাড়িতে উঠলাম, প্রিজন ভ্যানে উঠে আদালতের মানে সেলে নিয়ে গেল, পুরান ঢাকার আদালতের নিয়ে গেল। যাই হোক, ওই দিন আর কোর্টে তুললো না, ওই দিনও রিমান্ড চাইলো, 5 দিনের রিমান্ড চাইলো আবারও, কিন্তু আদালতে তোলেনি। আমার লয়ার, এই লয়ার রুমি, এর প্রতি আমি কৃতজ্ঞ। এই মানুষটা কিন্তু একটা ওকালতনামার টাকাও আমার কাছ থেকে নেয়নি। এবং আমি জানি যে এই রুমি হয়তো এরকম কয়েক হাজার এই রাজবন্দী বা এই আন্দোলনে বন্দীদের কাছ থেকে একটি টাকাও নেয়নি। অ্যাডভোকেট রুমি, দেলোয়ার জাহান রুমি। তো সে আমাকে বললো যে আপনার 5 দিনের রিমান্ড চাইছে, আমি রিমান্ডের বিরুদ্ধে করছি, আপনার রিমান্ড হবে না। রুমি এসে আমাকে বললো যে চিন্তা করেন না, 2-6 মাসের মধ্যে হয়তো জামিন হবে না, কিন্তু 6 মাস পরে জামিন হবে হয়তো। যাই হোক, মেনে নিলাম 6 মাস কারাবাস মেনে নিলাম। হাসিনার দুঃশাসনের কারাগারে 6 মাস কারাগারে চলে গেলাম সন্ধ্যার পরে। ওখানে গিয়ে কারাগারে প্রথম আরেক ধরনের অভিজ্ঞতা। এখানে মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ ভয়ঙ্কর কোনো অপরাধী। আমরা এমন অপরাধ করেছি যে আমরা মানুষ না, আমাদের কোনো নাম নেই, আমাদের সবার নাম তুই, হ্যাঁ, কমন নাম তুই। কারাগারের স্টাফসরা আমাদেরকে তুই অভিহিত করলো। সেখান থেকে মানে দীর্ঘ নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা, কাপড় চোপড়, এটা নেওয়া যাবে, ওটা নেওয়া যাবে না, আমাদের জুতা নেওয়া যাবে না, বেল্ট নেওয়া যাবে না, কাঁথা নেওয়া যাবে না, কম্বল নেওয়া যাবে না, কিছুই নেওয়া যাবে না। এক প্রকার মানে টাকা পয়সা সব কিছু মানে এলোমেলো করে দিল, এক প্রকার অসহায়ের মতো পাঠিয়ে দিল। রাত 8টা 8:30 বাজে তখন কেরানীগঞ্জ কারাগারের যমুনা, এই যমুনার একটি ভবন আছে, এই ভবনের নিচতলা হচ্ছে আমদানি বলা হয়। প্রথম মানে কারাগারে কোনো বন্দী যখন যায় তাকে যে কক্ষে রাখা হয় সেটিকে বলা হয় আমদানি, মানে ইম্পোর্টেড আসামি আর কি, অপরাধী। তা আমাদেরকে রাখা হলো একেবারে মানে স্যাঁতস্যাঁতে নোংরা, মানে গন্ধ, দুর্গন্ধ, পাশ থেকে কিন্তু ড্রেনের ময়লা যাচ্ছে। এবং এরকম ময়লা আমার মনে হয় ইচ্ছা করে একটু বেশি গন্ধ করা হয়, মানে এত দুর্গন্ধযুক্ত ময়লা। মানে আমি সবচেয়ে গার্বেজ এরিয়া তো মানে পুরান ঢাকার কিছু ঘিঞ্জি মহল্লা আছে, ওই ড্রেন থেকে যেমন গন্ধ আসে তার চেয়ে ভয়ঙ্কর, হাজারিবাগ ট্যানারি পল্লীর মতো এরকম উৎকট গন্ধ, যে গন্ধ পেটের ভেতরে যা আছে বের হয়ে যাবে, এরকম একটা পরিবেশের মধ্যে আসলে রাতে থাকতে দেওয়া হলো। ভেজা কম্বল, চিপচিপ করছে ভেজা, থাকতে যেহেতু হবে, পরিস্থিতিকে মেনে নিতে হবে, যেহেতু হাসিনার হাতে আমরা আটকে গেছি। রাতে খাবার দেওয়া হলো, খাবারের মধ্যে মানে খিচুড়ি, একেবারে পাতলা টাইপের খিচুড়ি, এর মধ্যে লবণ নাই, এর মানে কালো কালো পোকা আছে না তেলের, এই পোকাগুলো দেখা যাচ্ছে। ডাল একদিকে, চাল একদিকে, আর মিষ্টি কুমড়া বা এরকম কিছু একটা দিয়ে একটা লন্ডভন্ড খিচুড়ি টাইপ দিল। সিলভার অ্যালুমিনিয়ামের মানে অ্যালুমিনিয়ামের উপরে বোটা পড়া প্লেট, এগুলো দিল, এগুলোতে খিচুড়ি দিল। তো খিচুড়ি এই পর্যন্ত, মুখ পর্যন্ত তোলার পরে নাক টের পেয়ে গেছে যে এটা আসলে খাদ্য না, খেতে আর পারেনি। পরে যাই হোক, ওই টোস্ট বিস্কিট ছিল, পাশের এক বন্দি উনি বিস্কিট পাউরুটি এগুলো নিয়ে আসলো। ওগুলো মানে একটা পাউরুটি দিয়ে মনে হয় আমরা 40 জন খেয়েছি, মেবি 40, মিনিমাম 40 জন আমরা একটা পাউরুটি খেয়েছি। আর পানির অবস্থা একই, ব্লিচিং এর তীব্র গন্ধ, খাওয়া যায় না। আবার এই যে বলি যে এই পানিটা কিন্তু একেবারে ডিরেক্ট লাইনের পানি, এটাই খেতে হবে যদি আপনি বাইরে থেকে পানি না নিয়ে আসেন। প্রথম রাত ধার করে কর্য করে খেলাম। রুবেল নামের এক রাইটার ছিল, ওই আমদানির রাইটার। এই রুবেল একটু খাতির জমিয়ে নিলাম রুবেলের সাথে, যেহেতু থাকতে হবে, রুবেলের কাছেই থাকতে হবে অনেকদিন। রুবেল মাসেলম্যান, তিনিও একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত, বাড়ি বরিশাল। তো
ওনার কথা বরিশালের একেবারে লোকাল টোনে কথা বলে। আমি যেহেতু পিরোজপুরের বরিশাল অঞ্চলের, তো আমিও না একটু, আমি যদিও মানে বরিশালের লোকাল ভাষায় একেবারে হুবহু বলতে পারবো না, আমি কিছু বলার চেষ্টা করলাম। তা আমাকে এসে বললো, কি বাড়ি কোথায়? বরিশাল। আমি বললাম হ্যাঁ বরিশাল। ও এলাকার লোক। এই তো ওই রুবেল আন্তরিক, কিন্তু তার অ্যাপ্রোচটা এরকম, এই মালটাকে ওখানে দে, আমার পাশে দে, এটা আমার এলাকার লোক, এই মালটারে ওই জায়গা ফেলা। তা মাল হয়ে গেলাম, মানুষ থেকে মাল হয়ে গেলাম নিমিশে। যাই হোক, তাও একটু ভালো পরিবেশ পেলাম, মানুষ থেকে মাল হয়েছি। তো গেলাম সেখানে রুবেলের পাশে। রুবেল আবার এই মানে জেলখানায় এই যারা রাইটার ম্যাট এরা এরা আবার একটু ভালো খাবার দাবার পায়, বা মানে ভালো খাবার বলতে কি জেলখানার ভালো, আসলে অত ভালো না। ওই জায়গা থেকে বললো যে ওই এও কিন্তু ব্যবহার কিন্তু তুই তাকারি, এই খাইছো তুই? আমি বললাম যে না খাইনি, তো খা আমার লগে খা, এইভাবে বললো আমার লগে খা। তো দিল। সে আবার তখন একটা আমাকে এই মেলামাইনের একটা প্লেট দিল। যে এলাকার লোক রে, তুই এটা ভালো প্লেটে খা। তো মেলামাইনের প্লেটে মানে ভাত অল্প, একেবারে হাফ চামচ ভাত। জেলখানায় কিন্তু ওইরকমই, মানে ওইটাই অনেক বেশি খাবার। তো ওটা খেলাম, একটু গরুর মাংস দিল, খেলাম। তো মনে হলো যে না আসলে বেঁচে আছি। খেলাম, আসলেই খেয়েছি। ডিবির রিমান্ডে কিন্তু খাবার দিত, হয়তো খাবারের কোয়ালিটি এদিক সেদিক হতে পারে, কিন্তু আসলে দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক, হারিয়ে যাওয়ার ভয়, গুম হয়ে যাওয়ার ভয়, এই যে ক্ষণে ক্ষণে চোখ বেঁধে নিয়ে যাওয়া, হাত বেঁধে নিয়ে যাওয়া, এই বুঝি শেষ যাওয়া, এখান থেকেই হারিয়ে যাওয়া। কারণ ওই যে কিছু লোকের অভিজ্ঞতা তখন আশপাশ থেকে বলতো, তখন ওই ডিবির রিমান্ডের এই যে প্রত্যেকবার চোখ বেঁধে নিয়ে যাওয়া না, এটাই শেষ যাওয়া মনে হতো। তাও জেলখানায় গিয়ে মনে হলো বেঁচে আছি। রুবেলের ওই খাবার মনে হয়েছিল অমৃত। খেয়েছি রাত, সারা রাত। রুবেলের পরিবেশও অত যে ভালো বিষয়টা এরকম না, প্রচণ্ড গরম কিন্তু জেলখানায়। অনেক মানুষ, ধারণ ক্ষমতা ধরেন 50 জন, আছে 150-200 জন। তো যে কারণে শীতকালেও অত শীত নেই, গরম, প্রচণ্ড গরম। আর এই জুলাই মাসে তো আরো গরম। তো রুবেলের ওইখানে একটা ফ্যান আছে, মাথার কাছে একটা ফ্যান আছে। তো রুবেল একটু ফ্যানটা হালকা ঘুরিয়ে দিল, মানে একটু করুণা করলো, মায়া হলো হয়তো বা। আর আমি অবশ্য সাংবাদিক, জেলখানায় সাংবাদিক পরিচয়টি দিলে নাকি আরো ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলা হয়। তো যে কারণে সাংবাদিক পরিচয়টা দেয়নি। রুবেল জিজ্ঞেস করলো কি করো? চাকরি করি। বিএনপি করো না? আমিও বিএনপি করি। রুবেল বললো আমিও বিএনপি করি। এরা আমার দেখো না জেল দিয়ে দিছে। রুবেলের 37 বছর জেল হয়েছে। বললো যে আমাকে মার্ডার মামলায় 37 বছরের জেল দিছে। হ্যাঁ, আমি 7টা মাইরে এলাইছি, এইভাবে রুবেল বলছিল। রুবেল মানে জেলখানার পরিবেশটা কি, যে যত বড় অপরাধী সে তত ক্ষমতাবান, সে তত এলিট। জেলখানার কিন্তু এই জিনিসটি আছে। তো সে গর্ব করে এটা বলছিল। তো এপাশ ওপাশ করে ঘুমালাম। 30 জুলাই কিন্তু ঘুমাইছি জেলখানায়। 30 জুলাই রাতে দিয়েছে আমদানিতে। 30 জুলাই রাতে এমন ঘুম ঘুমিয়েছি, কোনো স্বপ্ন দেখিনি, কোনো স্বপ্নই ছিল না। স্বপ্ন ছাড়া ঘুম মানে কি, দীর্ঘ ক্লান্তির পরে এমন ঘুম স্বপ্ন আসেনি। সকালবেলা উঠে ওখান থেকে আবার আমদানিতে তো একদিনের বেশি রাখা যায় না, সেখান থেকে পদ্মা, পাশে একটি পদ্মা ভবন আছে কেরানীগঞ্জ কারাগারে, এইখানে নিয়ে গেল। এখানে নিয়ে একেবারে খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখলো। ঘন্টা দেড়েক দাঁড়িয়ে আমরা, কয়েকশো মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, ওখান থেকে প্রত্যেককে যাচাই বাছাই চেক টেক করে এক একজনকে এক এক দিকে দিয়ে দিল। তো আমাকে দিল ওই পদ্মা বিল্ডিং এর 5 তলার 8 নম্বর কক্ষে। আমার সাথে ছিল জাহিদ, ওরা আমার সাথে জেলে গেল। যাই হোক, এই যে বলে রাখি, আমার তখন আমার পকেটে কিছু টাকা ছিল। ডোনার ভাই আমাকে কিছু টাকা দিয়েছিল জেলখানায় বসে। ডোনার ভাই আর আমি একসাথেই কিন্তু 30 তারিখ আদালতে নেওয়া হলো। তখন ডোনার ভাইকে এক জেলখানায়, ডোনার ভাইকে আবার রিমান্ডে নিয়ে আসলো। আবার ডোনার ভাইয়ের সাথে ডোনার ভাই সহকারী ছিল মাহবুব, ওকে জেলে পাঠিয়ে দিল। তো ডোনার ভাই আমাকে কিছু টাকা দিয়ে বললো, তুমি মাহবুবকে একটু দেখো। গেটে কিন্তু টাকা রেখে দিল, 1 টাকাও নেই। হ্যাঁ, জেলের গেটে সব টাকা রেখে দিল। এখন মাহবুবকে আবার আর এক জায়গায় দিয়ে দিছে। এখন আমি না একটা বেকায়দায় পড়ে গেলাম। আমাকে দিল পদ্মায়, মাহবুবকে দিল কোনো একটা জায়গায়। তো পরে যাই হোক, জেলখানায় আসলে টাকা হলে সব হয়।
জেলখানা সংশোধনাগার না, এই জায়গায় আসলে দুর্নীতির নিত্য নতুন সিস্টেম ট্রেনিং হয়ে যায়। মানে টাকা ওখানে ঢুকানো নিষিদ্ধ, কিন্তু ওখানে টাকা সবচেয়ে বেশি ঢোকে এবং সবচেয়ে বেশি আর্থিক লেনদেন হয়। এটি আসলে ঘটনা হচ্ছে, যারা জেলে না গেছেন তারা বুঝবেন না। তো পদ্মা বিল্ডিংয়ের 8 তলায় মাহবুবকে দিল পাশের রুমে, পরে মাহবুবকে আবার আমার রুমে আনতে, আমার কাছে নিয়ে আসতে, যেহেতু ডোনা ভাই বলে দিয়েছেন আমার কাছে আনতে, আমার 2000 টাকার ঘুষ দেওয়া লাগলো। তো কেটে দিল 2 দিন পরের দিন। তো আমাদের এই জুলাই 2024-এর যত এই মামলাগুলোর যে আসামি, প্রায় 555টির মতো মামলা হয়েছিল ওই সময়টা। তো এর প্রায় 12,000 আসামি ছিল কেরানীগঞ্জ কারাগারে এই মামলায়। এবং আমাদের কারণে কারাগারের আগের যারা বন্দী তারা কিন্তু একটা নতুন ধরনের বেকায়দায় পড়ে গেল। আমাদেরকে যে কক্ষগুলোতে দেওয়া হলো না, এই কক্ষগুলো 24 ঘন্টা লক আপ, খুলবেই না, 24 ঘন্টা লক আপ। তো এদের মানে ওই এক কক্ষের মধ্যে থাকতে হবে। এই কক্ষটিতে হয়তো 15 থেকে 20 জনের ধারণ ক্ষমতা, বা সর্বোচ্চ 20 জন থাকতে পারে এরকম কক্ষ। তো সিঙ্গেল বেড করে, ফ্লোরে কম্বল দিয়ে। এখানে প্রায় আমি যেদিন আমাকে ওই যে পদ্মা বিল্ডিংয়ের 5 তলার 8 নম্বর কক্ষে দিল, ওই দিন মনে হয় 42 জন ছিল। তো বোঝেন 42 জন মানুষ, 20 জন মানুষের ধারণ ক্ষমতার কক্ষে যদি 42 জন, তার মানে দ্বিগুণ। তো বাথরুমের সামনেও 2-4 জনকে ঘুমোতে হতো, হাঁটার পথে 2-4 জনকে ঘুমোতে হতো। 2টি কম্বল, একটি বিছানোর, একটি বালিশ, একটি প্লেট দেওয়া হলো। যাই হোক, আমার ওয়াইফ আমাকে কিছু কাপড় চোপড় দিয়েছিল, কিছু খাবার দাবার, ড্রাই ফ্রুটস কিছু দিয়েছিল কোর্টে বসে। তো ওগুলো আমি নিয়ে গেছি, যেহেতু আমার বেডশিট বা কাপড় চোপড় ছিল। তো আমি না পাশে গিয়ে আমি দেখলাম যে আমার পাশে একজন অ্যাম্বুলেন্স চালক, তাকেও নিয়ে আসা হলো। এই অ্যাম্বুলেন্স চালক গ্রিন রোডে উনি অ্যাম্বুলেন্স চালান। অ্যাম্বুলেন্স চালককে নিয়ে গেল কেন ধরলো? একই মামলায়, আমার মামলায় আসামি দেওয়া হলো। কেন নেওয়া হলো? সে আহত কিছু ছাত্রদেরকে হসপিটালে নিয়ে গেছে, এটাই তার অপরাধ। এই অপরাধে তাকে ঢুকিয়ে দিল। আমার মামলায় আরেকজনকে আসামি করা হলো, এর নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। তার বাড়ি বগুড়া, বাগবাড়ি। তার অপরাধ কি? তার বাড়ি বগুড়া, বাগবাড়ি, এবং সে একজনকে বলছিল যে এত ছাত্র মারতেছে, এই যারা মারতেছে তাদেরকে ঢিল ছোড়ো, প্রত্যেক ঢিলে 10 টাকা করে দেবো। এই মানুষটাকে ধরলো, তার বাড়ি বগুড়া, এই অপরাধে। যাই হোক, এক একজনের এক এক ধরনের অপরাধ। এবং হ্যাঁ, এটি কিন্তু ছিল। কারণ কি, বাইরের প্রত্যেক মুহূর্তের খবর কিন্তু আমরা পেতাম। কারণ প্রত্যেকদিন নতুন নতুন কিন্তু গ্রেপ্তার হয়ে আসতো। প্রত্যেকদিন দেখা যায় 2বার 3বার করে গ্রেপ্তার হয়ে আসতো। সো দ্যাট প্রত্যেকদিন 3বার কিন্তু ভেতরে আপডেট পেতাম। এই জিনিসটি ছিল। আমি আরেকটু এই জায়গায় বলি যে ডিবির রিমান্ডে যখন ছিলাম, সেই জায়গায় 27 তারিখ রাত 1টার দিকে আরিফ সোহেল আছে না, এনসিপির আরিফ সোহেল সহ আরো বেশ কিছু ছেলেপুলেকে নিয়ে আসলো। এদের মধ্যে একটি ছেলে ছিল আমিনুল, ওর নাম আমিনুল। ও গণভবন হাই স্কুলে ক্লাস 8-এ পড়ে। ওর রোল নাম্বার 8, আমিনুল ইসলাম নাম, ক্লাস 8-এ পড়ে, গণভবন হাই স্কুলে। এই আমিনুলদের মতো 10-12টি ছেলে নিয়ে আসলো। এদের মধ্যে একটি ছেলেকে নিয়ে আসলো, ওর বাবা হাসিনা সরকারের একজন যুগ্ম সচিব। তো ওই ছেলেটিকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা যুগ্ম সচিব, তুমি আন্দোলনে কেন গেলা? বললাম, ওই ছেলের জবাব আমাকে বিস্মিত করেছে। ওই ছেলের বলল, বাবা ভুল করেছে বলে তো আমি ভুল করতে পারি না, বাবা অন্যায় করছে বলে বাবার অন্যায়কে তো আমি স্বীকৃতি দিতে পারি না। আমি বাবার অন্যায়ের প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছি। সেই জায়গা থেকে আমাকে ধরে নিয়ে আসছে, যদিও ওদেরকে ভোর রাতে ছেড়ে দিয়েছে। তো ওই আমিনুলের একটি কথা, আমিনুলরা সান্ত্বনা দিচ্ছিল আমাদেরকে, আঙ্কেল আপনারা চিন্তা করেন না, আমরা এই ডিবি অফিস ভেঙে আপনাদের বের করে নিয়ে যাব। এবং সে, আমি ওই যে গালিবার বলে না, গালিবার না কি যেন, আমি ভুলে গেছি জিনিসটা। এই আমিনুল, ওর যখন গ্রেপ্তার হয়ে ডিবি অফিসে গেল,
ওর ঘাড়ের উপর স্কুল ব্যাগ, ওর আইডি কার্ডটা ঝুলছে, একটা কালো রঙের গেঞ্জি ঢিলে ডালা, ও কিন্তু বেশ চিপচিপে লম্বা, আমিনুলের গলায় স্কুলের আইডি কার্ড ঝুলছে, ঘাড়ে ব্যাগ। ও মানে ব্যাগ থেকে খাতা এবং পেন্সিল বের করে স্কেচ করছে, আঁকছে। যে আবার আমাকে জিজ্ঞেস করছে, আমি সাংবাদিক, এটা শুনে বললো যে আঙ্কেল আপনি একটু হেল্প করেন, এই ডিবি অফিসের কয়টা গেট, কোথায় কি, হ্যাঁ কোন জায়গা থেকে আমরা অ্যাটাক করবো, ও ম্যাপ করছে। ও বলছে এই ডিবি অফিস ভেঙে আপনাদেরকে বের করে নিয়ে যাবো। রিজভী আহমেদকে বলছে আঙ্কেল চিন্তা করেন না, আপনাদেরকে বের করে নিয়ে যাবো। আমার না তখন কান্না আসছিল ওর এই কথা শুনে, যে এই শিশু বুঝতেছে না হায়নার ডেরায় পড়ে গেছে। তার মধ্যে এত দৃঢ়তা, এত শক্তি, এত সাহস। ওই দিন আসলে বুঝেছে যে হাসিনা টিকবে না, কারণ এই শিশু স্কেচ করে ফেলেছে যে সে কোন জায়গা থেকে অ্যাটাক করবে। এই যে স্কেচিং না, ফাইনালি কিন্তু তাই হলো। এই আমিনুলদের মতো কিশোররা স্কেচ করে হাসিনার কিন্তু মানে দুর্বলতা বের করে অ্যাটাক করে দিয়েছে। যাই হোক, জেলখানার কথায় আসি। জেলখানায় এরপরে ওই পদ্মা রুমে থাকছি, প্রত্যেক দিনই নতুন নতুন আসামি আসছে, নতুন নতুন শিশুরা আসছে, কিশোররা আসছে, শ্রমিক আসছে, কৃষক আসছে, ফুটপাতের হকার আসছে, একেবারে পথ শিশুরাও আসছে আসামি হয়ে। এদের এক একজনের এক একটা অভিজ্ঞতা। আমরা কিন্তু সব এক লাইনে, সবার মাথা এক লাইনে, পা এক লাইনে, সবগুলো মানুষ একই, মুক্তির নেশায় পাগল। তারা কিন্তু মুক্তি চায় জেলখানা থেকে না, হাসিনার দুঃশাসন থেকে। তারা বলছে জেলের প্রয়োজন বোধহয় আরো 2-4 মাস থাকে, কিন্তু হাসিনা যদি যায় এর চেয়ে বেশি শান্তির, স্বস্তির কিছুই হবে না। এবং জেলখানার একটি জিনিস হয়তো অনেকেই জানেন, জেলখানা কিন্তু সকালবেলা একটা ফাইল করে গণনা করবার জন্য কয়জন আসামি, তো একেবারে আর্লি মর্নিং উঠে বসে যেতে হয়। তো ওই জায়গায় না একটা সম্পর্ক হয়ে যায় মানুষের সাথে মানুষের। কে চোর, কে পীর, এই বাছ বিচার করে না। কে ধনী, কে গরিব, কে কোনো বাছ বিচার নেই। ওই সময় আমরা ওই বিল্ডিংগুলোতে যারা ছিলাম সবাই কিন্তু এই মামলার আসামি। শুধুমাত্র রাইটার এবং ম্যাড 2 জন ছিল পুরনো কনভিক্টেড আসামি। সবাই কিন্তু গোল হয়ে বসে। আন্দোলনটি কিন্তু শুধু যে রাস্তায় চলেছে বিষয়টা এমন না। জেলখানায় আমরা বন্দী, কিন্তু জেলের ভেতরের বন্দী মানুষগুলোও কিন্তু আন্দোলনের প্ল্যান করছে। মনে হচ্ছে যেন তারা মিছিল করবে একটু পরে, আসলে তারা বেরোতে পারবে না, এটা তারা জানে না, এইটা তাদের মাথায় কাজ করে না। গোল হয়ে বসে কালকে কি করতে হবে, একটু পরে কি করতে হবে, ছেলেরা ভুল করছে, আন্দোলনটা এইভাবে করা উচিত, এই রাস্তা দিয়ে যেতে হবে, এই যে প্ল্যান প্রোগ্রাম, মনে হচ্ছে যেন তারা মুক্ত, একটু পরে তারা রাজপথে মিছিলে যাবে। এই যে প্ল্যান, এই প্ল্যান করে 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 মানে যখন 3 তারিখ, তখন না মানে জেলখানায় কিন্তু টেলিভিশন দেখা যায়, বিটিভি। তো বিটিভির নিউজ দেখে না, ওই যে জেলখানায় গেলে বন্দি অবস্থায় কেমন যেন সবাই ফিলোসোফার হয়ে যায়, চেহারা দেখে রিড করতে পারে। ওই দিকে শেখ হাসিনার ছবি দেখে না আমরা গেস করছিলাম মেবি সে ভয়ে আছে, সে আতঙ্কে আছে। এদিকে জেলখানায় সবচেয়ে কম শিক্ষিত মানুষটাও কিন্তু অসম্ভব রকমের মেধাবী হয়ে যায় বন্দি দশায়। মানে এটি আসলে বন্দি দশায় মেধাবী না, মুক্তির নেশায় তার মাথার মধ্যে মুক্তির ওয়ে আউট হয়ে যায়। এখানে একাডেমিক কিন্তু শিক্ষার কোনো দাম নেই, কোনো দাম নেই। কারণ মুক্তির নেশা এমন, এটা একটা ডেডিকেশন থাকে যে এটাই তার ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা, যেই কারণে এটা একেবারে ভেরি মাচ ন্যাচারালি তার ব্রেইন খুলে যায়। এবং হুট করে একজন এসে বললো শেখ হাসিনার আজকের চেহারা দেখে যা মনে হয়েছে সে আর টিকবে না, টিকবে না, টিকবেই না। এই 3 তারিখের ঘটনা, 3 আগস্ট কেরানীগঞ্জ কারাগারে। 4 তারিখ আমরা তো 24 ঘন্টা লক আপ, আমরা জানি না, আমরা জেলখানার মাঠেও যেতে পারি না, কেউ কাউকে দেখছি না। 4 তারিখ মানে সবাই জেলখানায় দোয়া করলো। জেলখানায় কিন্তু আবার নামাজি হয়ে যায়, ধার্মিক হয়ে যায় মানুষগুলো। আসলে অসহায় মানুষগুলো ধর্মে সমর্পিত হয়, এই জিনিসটি আমি আসলে জেলখানায় গিয়ে আমি বুঝেছি যে পৃথিবীর সব অসহায় মানুষগুলো ধর্মে সমর্পিত হয়ে যায় এবং ধার্মিক হয়ে যায়। ধর্মানুভূতি কাজ করে যে মুক্তি একেবারেই নিয়তির উপরে ছেড়ে দেয়। 4 তারিখ সবাই প্রত্যেক ওয়ার্ডে মানে জোহরের নামাজের পরে সবাই মোনাজাত করলো। ওই দিন মেবি শুক্রবার ছিল 4 তারিখে বা এরকম কোনো এক জুমার নামাজ, হ্যাঁ জুমার নামাজে 3 তারিখ জুমার নামাজের পরে 3 তারিখ জুমার নামাজের পরে সবাই মোনাজাত করলো এবং অঝরে কান্না করলো। এবং সবাই জেলখানার মোনাজাতে একটা জিনিসই বললো, আল্লাহ আমরা মুক্তি চাই না, আমরা মুক্তি চাই না, তুমি এই হাসিনাকে বিদায় করো, প্রয়োজন বোধে আরো অনেক দিন কারাগারে থাকবো,
হাসিনাকে বিদায় করো। হয়তো বন্দি দশায় ওই মোনাজাত কবুল হয়েছে কিনা জানি না। 4 তারিখ আন্দোলন চলছে। 4 তারিখের আমরা ভেতর থেকে, জেলখানার ভেতর থেকে খবর পেলাম বাইরের আন্দোলন একটু থমথমে অবস্থা। হ্যাঁ, কারফিউ চলছে, সারা দেশ শুনশান। হ্যাঁ, মানে বিজিবি, পুলিশ, পিডিআর, মানে র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী। বাট একটি খবর কিন্তু পেলাম যে 3 তারিখের পর থেকে, জেলখানার ভিতরে বসে আমরা খবর পেলাম যে 3 তারিখের পর থেকে সেনাবাহিনী আন্দোলনকারীদের উপরে কোনো প্রকার প্রেশারাইজ করছে না। তারা লিবারেল, নিউট্রাল, শূন্য রেখায় দায়িত্ব পালন করছে। তারা ছাত্রদেরকে বা আন্দোলনকারীদেরকে মানে আর হামলা করছে না বা তাদেরকে বাধা দিচ্ছে না। এবং আগস্টের 1 তারিখে বা 2 তারিখে আমরা খবর পেলাম যে বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে 1 দফা, শেখ হাসিনার পতন ছাড়া রাস্তা ছাড়বেন না। এবং তখন তো আসলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য বা বিএনপির ওইভাবে দায়িত্বশীল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কারোর বক্তব্য আসতো না, আর গণমাধ্যমের কোনো খবর জেলখানায় পৌঁছতেও না। বাট ওই দিন না, জেলখানায় কিন্তু খুব গোপনে ফেসবুকও চলে। ফেসবুকে স্ক্রলিং করে হ্যাঁ আমরা কিন্তু খবরগুলো পাচ্ছিলাম। তো জেল কর্তৃপক্ষকে ম্যানেজ করে সুবিধার বিনিময়ে খুব গোপনে ফেসবুকে আমরা দেখলাম যে তারেক রহমান বলছে, তারেক রহমানের ঘোষণাটা খুব ভালো লাগছে যে 1 দফা, সরকার পতন ছাড়া এটি রফা হবে না, এত লাশের উপর দিয়ে রফা হবে না। আমার সাথে না ওই সময় জেলখানায় আমাকে হেল্প করতো। আমার সমস্ত শরীরে ব্যথা ছিল প্রচণ্ড, কোনো ওষুধ বা কোনো ট্রিটমেন্ট তো করাতে পারিনি। আমার প্রচণ্ড যে শারীরিক নির্যাতনের ব্যথা ছিল। একটা ছেলে আমাকে হেল্প করতো। ওই ছেলেটাও এই জুলাই আন্দোলন করতে গিয়ে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে। ওই ছেলেটার বয়স 13 বছর থেকে 14 বছর। ওর দৃপ্ততা এবং ওর ক্ষিপ্রতা আমি দেখেছি। ও আমাকে মামা ডাকতো, বলতো যে মামা, হাসিনা পড়বে, আমি জেলখানা থেকে পালাবো। ওই দিন 3 তারিখে বলল আমি পালাবো মামা, জেলখানা থেকে আমি পালাবো। এই ছেলেটি একটা লেগুনার হেল্পার। সে বললো যে মামা আমি পালাবো জেলখানা থেকে। এই ছেলেটা আমাকে হেল্প করতো, খাবার দাবার এনে দিত, একটু কাপড় টাপড় ধুয়ে দিত, কারণ আমি তো অসুস্থ। 4 তারিখের সন্ধ্যার পরে জেলখানার মধ্যে পরিবেশটা না একটু থমথমে, মানে ফুল লক আপ। জেলের কোনো কপাট খুলছে না, সবগুলো লক আপ হয়ে গেছে। মানে স্বাভাবিক অন্যান্য সেলগুলোও খুলছে না। যে এই মামলার যারা বন্দী তাদের জন্য যেমনি বন্ধ, সবগুলো লক আপ বন্ধ, কোনো কপাট খুলছে না। 4 তারিখ সকালবেলা ওই ফাইল গোনার পরে মানে জেলখানার কর্তৃপক্ষেরও কেমন জানি, জেলখানার ভেতরে যারা কারারক্ষী যারা দায়িত্ব পালন করে তাদেরও কেমন জানি একটু মন খারাপ বা একটু ভীত সন্ত্রস্ত মনে হলো। তারা বাইরে থেকে গুনল 5 তারিখ সকালবেলা, ভেতরে আসলো না, বাইরে থেকে, দরজার বাইরে থেকে গুনল। তো গুনে চলে গেল, ঘুমিয়ে পড়লাম। হঠাৎ 10টার দিকে, না 9টা 9:30 দিকে আমরা কিন্তু খবর পাচ্ছি যে আজকে ঢাকায় সব ঢুকবে সারা দেশ থেকে, ঢাকা ব্লক কর্মসূচি। তো আমরা না জেলখানা, আমার এই পদ্মা বিল্ডিংটার পরেই কিন্তু মাওয়া এক্সপ্রেসওয়ে, এটি কিন্তু জেলখানার দেয়াল ঘেঁষা একটি ভবন, মানে ঢোকার গেটে। এই জায়গা থেকে মাওয়া এক্সপ্রেসওয়েটা দেখা যায়, দূরে গাড়ি যাচ্ছে। ওদিন সকালবেলা দেখছি কি পতাকা যাচ্ছে, পিক আপ ভ্যানে মানুষ আর মানুষ, ট্রাকে করে মানুষ আসতেছে, পতাকা যাচ্ছে, অনেকগুলো পতাকা যাচ্ছে ঢাকামুখী। ওই দিন, এর আগের দিন কিন্তু আমরা কিছুটা ফেসবুক বা নানানভাবে সোশ্যাল মিডিয়া আমরা জানতে পারছি। হ্যাঁ, তো পতাকা যাচ্ছে, সারি সারি পতাকা, এবং হাজার হাজার মানুষ, ট্রাকে মানুষ যাচ্ছে। তখন না ওই জেলখানার যে জেলের যে জানালার যে গ্রিল, এই গ্রিল ধরে দাঁড়িয়ে এক ধরনের সাহস, মনে হলো আজই শেষ। হ্যাঁ, এর আগের দিন কিন্তু জামাত ইসলামকে ব্যান করা হলো আনুষ্ঠানিকভাবে, হ্যাঁ ব্যান করে দিল। তো তখন মানে ভিতরে কিন্তু জামাতের অনেক নেতাকর্মীরা ছিল, তারাও ডিমোরালাইজ হয়ে গেল। তুই পতাকা দেখে না মানুষ আসতেছে যাচ্ছে, তখন আমরাও মনে করেছিলাম যে আজকে হয় স্থায়ীভাবে আমরা জেলে থেকে যাব, অথবা আজ আমাদের জেলের শেষ দিন। 5 তারিখ সকালবেলা মনে হয়েছিল। ঠিক 11টার দিকে জেল সুপার মাইকে, জেলখানায় কিন্তু মাইকে ঘোষণা হয়, অ্যানাউন্স হয়,
প্রত্যেক কক্ষে কক্ষে কিন্তু মাইক আছে। হ্যাঁ, জেলার জেল সুপার ঘোষণা দিলেন, মাইকে একটা ঘোষণা, প্রিয় বন্দীবৃন্দ, আপনারা কেউ অপরাধী, আপনারা রাজবন্দী, আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা দ্রুত সময়ের মধ্যে ছাড়া পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা ধৈর্য ধারণ করুন, শেখ হাসিনা পালিয়েছে। আমরা কিন্তু 11:30 কি 12টা বাজে তখন এই খবর পেয়ে গেলাম। এই যে জেলখানার উন্মাদনা, এই যে ছুটে চলা, একেবারে মনে করেন জেলখানার মধ্যে মনে হলো উৎসব বইতে শুরু করলো। বিকেল 4টায় সেনাপ্রধান, না আমরা 12টার মধ্যে, 12টার আগেই আমরা খবর পেয়ে গেছি যে বিকেল 4টায় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তো সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার অর্থটা কি? একটা দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার থাকার পরেও সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, তার মানে এই দুইজনের হাতে আর ক্ষমতা নেই, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা নেই, সেনাপ্রধানের হাতে ক্ষমতা চলে গেছে, সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তো জেলখানায় যারা বন্দী থাকে তারা কিন্তু বাইরের স্বাভাবিক মানুষের চেয়ে একটু বেশি চিন্তক হয়ে যায়, কারণ তারা ওই একটা সাবজেক্টের মধ্যে পড়ে থাকে, সে যে সাবজেক্টের কারণে বন্দী। যেহেতু আমরা বন্দী ছিলাম হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে, আমাদের চিন্তায়, চেতনায়, ভাবনায় হাসিনাই ছিল প্রধান। সো দ্যাট এই মেসেজ আমরা কিন্তু অনেক গুণে হিসেব নিকেশ করে যে শেখ হাসিনা আর নেই, উনি পালিয়েছেন কিনা আমরা নিশ্চিত না, তবে উনি নেই, উনি হয়তো রিজাইন দিয়েছেন বা উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। বাট একটু মিনিট 10 পরই আমাদের লক আপ খুলে গেল। এই প্রথম কিন্তু লক আপ খুললো, তখন বাজে 3:30 বাজে, 4টা। সেনাপ্রধানের বক্তব্য আমরা বিটিভিতে, জেলখানায় বিটিভি দেখা যায়, বিটিভিতে শুনে লক আপ খুলে গেল। বেশ সবাই একটা আনন্দ করছে, সবাই উল্লাস করছে। আমার মনে আছে ওই দিন জেলখানায় জিলাপি পাওয়া যায়, জেলখানার বেকারিতে জিলাপি পাওয়া যায়। তো জেলখানার ওই দিন আমার কাছে অনেকগুলো টাকা ছিল। এর আগে আমার ওয়াইফ আমার পিসিতে টাকা দিয়েছিল, 27,000 টাকা ছিল আমার কাছে। আমি 27,000 টাকার জিলাপি কিনছি। আমার ওই পদ্মা বিল্ডিং এর প্রত্যেক রুমে আমি জিলাপি পাঠাইছি। আমার কাছে মনে হয়েছে যে টাকা আমার দরকার নেই, আরো টাকা যদি থাকতো আমি আরো জিলাপি বা মিষ্টি খাওয়াইতাম। তো ওই জিলাপি, তো জেলখানায় কিন্তু সবকিছুর দাম বেশি। 27,000 টাকায় যে অনেক বেশি জিলাপি পাইছি বিষয়টা এরকম না। 27,000 ওই জায়গায় মনে হয় 1,500 বা 2,000 টাকা কেজি জিলাপির। তো ওই টাকার জিলাপি কিনে, তাও আমি কিন্তু একটা জিলাপি ভেঙে, ওই যে জিলাপির যে প্যাচ না, একটা রোল পেয়েছিলাম। তো আসলে জিলাপি না, এটি ছিল একটা আনন্দ বার্তা। এটি ছিল আমরা জেলখানায় যারা বন্দী ছিলাম, এটি ছিল মুক্তির আনন্দের যে স্বাদটা মিষ্টি হয়, ওই জিলাপির মিষ্টি দিয়ে আমরা সেটি টের পেয়েছি। বিকেলবেলা সবাই উন্মুক্ত ঘুরছে। হ্যাঁ, কিছুক্ষণ পর লক আপ দিয়ে দিল এবং আমাদের সাথে কারা কর্তৃপক্ষ বেশ ভালো ব্যবহার করতে শুরু করলো। তো 6 তারিখ সকালবেলা একেবারে আর্লি মর্নিংয়ে, জেলখানায় হাসিনা পালিয়ে গেছে, এরপরেও আমরা জেলখানায় আটকে আছি, এটি না কেউ মেনে নিতে পারছে না। তো 5 তারিখে বিকেল 4টার পরে যেটি হলো সেটি হচ্ছে যে আন্দালিব রহমান পার্থ, আমির খসরু মাহমুদ চৌধুরী, যখন শুনলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তারপরে 4টার পরে লক আপ হয়ে যাওয়ার পরে আন্দালিব রহমান পার্থ, রুহুল কবির রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা জেলখানার বাইরে যে মাঠ আছে, রাস্তা আছে, এখানে কিন্তু গার্ডেন আছে, এখানে হাঁটছেন এবং হাত এভাবে উঁচিয়ে অভিবাদন জানাচ্ছেন সবাইকে। এবং জেলখানার ভেতর থেকে যারা বন্দী, লকআপের ভেতরের যারা বন্দী, তারা তাদের অভিবাদন গ্রহণ করছিলেন। মনে হচ্ছিল জাতীয় বীরেরা হেঁটে যাচ্ছে, একটা বীরোচিত পরিবেশ। হ্যাঁ, এবং তারা বেশ উৎফুল্ল, আনন্দিত, এবং সবাই আনন্দিত। লকআপ আছে কি নাই এই হিসেব আর নাই, আমরা বন্দী, কিছু যায় আসে না, মুক্ত। আমরা মনে হচ্ছিল যে বাইরের যারা মুক্ত তাদের চেয়েও বেশি মুক্ত। আমরা আনন্দ করছিলাম। ওই রাত কিন্তু আর ঘুম হয়নি। 5 তারিখের রাতে কেউ ঘুমায়নি। নাচ, গান, এই যে জেলখানার ভিতরে থালা বাসন, এগুলোকে বাদ্যযন্ত্র করে উৎসব উন্মাদনা চালাচ্ছিল। যাই হোক, 6 তারিখ সকালবেলা, 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে গেছে, এখনো আমাদের ছাড়ছে না কেন? এই যে
বেঁধে গেল। তো জেলখানা বন্দিরা লক আপ খুলছে না 6 তারিখ সকালবেলাও, মানে বন্দিরা ভিতর থেকে একেবারে জেলখানার ভিতরে লক আপ টক আপ সব ভেঙে ফেল, লক আপ ভেঙে সব জেলের মাঠে সবগুলো সেল থেকে বেরিয়ে আসলো। আমরা গিয়ে আমি নিজে হেঁটে গিয়ে লুৎফুজ্জামান বাবর ফাঁসির ছেলে ছিলেন, আমি ওনার সাথে গিয়ে দেখা করলাম। লুৎফুজ্জামান বাবর খালি গায়ে একটা লুঙ্গি পরা, উনি এসে দৌড়ে এসে জড়িয়ে ধরে, ভাই আসছো, মানে আনন্দ। এরপরে এই যে ফাঁসির আসামি যারা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত, ফাঁসির ছেলের অনেক বয়স্ক 80 বছর 90 বছর বয়সী অনেক মানুষ। তার ময়মনসিংহের এক ভদ্রলোক, ওনার বয়স 80+, উনি একটা কথা বললেন যে আমি আসলে মুক্তি চাই না, হাসিনা চলে গেছে, আমি আনন্দিত, আমার ফাঁসি হলেও আমার দুঃখ নেই। এই কথাগুলো না মনে থাকবে। এবং ওনারা কান্না করছিলেন, ওনারা ফাঁসির আসামি, তাও ওনারা উল্লাস করছেন, ওনারা জানেন ফাঁসি হবে। জানি না ওনাদের ভাগ্যে কি হয়েছে। 6 তারিখ সকালবেলা সেল ভেঙে সবাই মাঠে বেরিয়ে আসলো। আমরা একজন আরেকজনকে জানি না, কে কোথায় বন্দি, কোন কক্ষে কে আছে জানি না। লক আপ ভেঙে সব মাঠে, সবাইকে খুঁজছি যে আমরা যারা একত্রে, আমরা চেনা জানা মানুষগুলো কোথায়। হ্যাঁ, কেউ ভিতরের জেলখানার ভিতরে কোনো কপাট নেই, শুধুমাত্র বাউন্ডারি ছাড়া জেলখানার ভিতরে আর কোনো কপাট নেই, কোনো ভবনে কোনো কপাট নেই, সব বাইরে বেরিয়ে গেছে, সব মাঠে। 10 থেকে 12,000। পৃথিবীর ইতিহাসে এটি হয়তো প্রথম, আর হবে কিনা জানি না। জেলখানার মাঠে ওই দিন সমাবেশ হয়েছে, রাজনৈতিক সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বক্তব্য দিয়েছেন। আমানুল্লাহ আমান সভাপতি ছিলেন। আমার মনে আছে শহীদুদ্দিন চৌধুরী, এনি অনেক লম্বা মানুষ, উনি হ্যান্ড মাইক ধরে এভাবে দাঁড়িয়েছিলেন, ওই হ্যান্ড মাইকে বক্তব্য চলছিল। হ্যাঁ, যে যার মতো ছুটে আসছে মাঠে। যেই জেলখানার মাঠে ওইখানে আসামিদেরকে এমনি করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হতো, হ্যাঁ, মাথা নিচু করে, সেই জায়গায় পিঠ দর্পে বক্তব্য দিয়েছে সেদিন রাজনীতিকরা, আমরাও ছিলাম। তো জেলখানা সকালবেলা 6 তারিখ সব ভেঙে চুরে তস নস অবস্থা, সব মাঠে সমাবেশ চলছে, বক্তব্য চলছে। জেল সুপার আসছে, আমার জেল সুপারের কথা মনে আছে। জেল সুপার আসছে, তো জেল সুপারের পরনে ট্রাউজার, গায়ে একটা টি-শার্ট, পায়ে কেস। উনি মাইক ধরে আছেন, আর রাজনৈতিক নেতারা বক্তব্য দিচ্ছেন, সবাইকে শান্ত হওয়ার কথা বলছেন, আহ্বান জানাচ্ছেন, কেউ যেন বিশৃঙ্খলা না করে এই আহ্বান জানাচ্ছিলেন। এর মধ্যে কোনো একজন, ওই যে জেল সুপারের গায়ে যে টি-শার্টটা, এখানে একটা শেখ মুজিবের যে শতবর্ষের যে লোগো, মনোগ্রাম, এটি দেয়া, কোনো একজন বললো, এই এখনো আপনি শেখ মুজিবের মাথা পরনে, আপনার নিমিষেই ওনার গেঞ্জি ট্রাউজার উধাও হয়ে গেল, একেবারে দিগম্বর করে ফেলল। উনি দৌড়ে ছুটে গেলেন, ওনার রক্তাক্ত করে ফেললো মেরে, উনি চলে গেলেন। জেলখানার ভিতরে কিন্তু আর কোনো কারারক্ষীরা ভিতরে আসতে পারছে না ভয়ে, তারা সব বাইরে, বন্দিরা ভেতরে, কারারক্ষীরা বাইরে, ভিতরে কেউ আসতে পারছে না। এর মধ্যে মানে তারুণ্য এবং কৈশোরের উন্মাদনা কাকে বলে, ওই দিন জেলখানায় পরিবেশ না দেখলে কেউ বিশ্বাস করবে না। আসলে মুক্তি কত কাঙ্ক্ষিত হতে পারে, মৃত্যুও তুচ্ছ মুক্তির কাছে। মৃত্যু কিছুই না মুক্তির প্রত্যাশার কাছে। মুক্তির মিছিলে মৃত্যু পদপিষ্ট হয়ে মৃত্যু মারা যায়। জেলখানার প্রধান ফটকে অ্যাটাক করে বসলো, ফাঁসির কাস্টডি, যেটা ফাঁসির যে মঞ্চ, সেটি ভেঙে নিয়ে আসলো এবং এনে বলছে, মানে বিক্ষিপ্ত যে বন্দিরা, তারা বলছিল যে এই মঞ্চে যুদ্ধাপরাধের নামে অনেক নিরীহ মানুষকে মারা হয়েছে। ফাঁসির মঞ্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, জেলখানার ভেতরের কিচেন গুড়িয়ে দেওয়া হলো। ওই দিন কিন্তু জেলখানায় খাবার ছিল না, আমাদেরকে ওই একদিন কিন্তু খাবার দেওয়া হয়নি, খাবার পানীয় কিছুই ছিল না। ভেতরে কারারক্ষীরা আসতে পারছে না, মানে জেলখানার প্রধান ফটকে অ্যাটাক করে বসলো, ভেতর থেকে ভেঙে ফেলবে। মোটামুটি আর জেলখানা তো অনেক মজবুত, ভাঙতে পারেনি, কিন্তু দফায় দফায় হামলা হলো। জেলখানার ভেতরে শেখ মুজিবের যত মুরাল টুরাল ছিল সব ভেঙেছে, শেষ করে ফেলেছে। শেখ হাসিনার, শেখ মুজিবের যত দেয়ালে নানান ধরনের ছবি ছিল সব ঘষে, হাত দিয়ে ঘষে, ইট দিয়ে ঘষে, পাতা দিয়ে ঘষে, মাটি দিয়ে ঘষে সব উঠিয়ে ফেলল। হ্যাঁ, তো ভাঙতে পারলো না। কারারক্ষীরা পাগলা ঘন্টা বাজিয়ে দিল, জেল কর্তৃপক্ষ পাগলা ঘন্টা বাজিয়ে দিল। পাগলা ঘন্টা কিন্তু জেলখানার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। পাগলা ঘন্টা মানে হচ্ছে বেদম্মায়। হ্যাঁ, তো পাগলা ঘন্টায় কাজ হচ্ছে না, কোনো ঘন্টায় টন্টায় কাজ হচ্ছে না। হ্যাঁ, সব উন্মাদ হয়ে গেছে। কিছুক্ষণ পর সকাল 9:30, 8টা 8:30 বাজে, এই সময়
সেনাবাহিনী ছাদে উঠে জেলখানার মূল ভবনে, প্রশাসনিক যে ভবন কেরানীগঞ্জ কারাগারের, ওই কারাগারের মূল ভবনের ছাদে উঠে সেনাবাহিনী প্রথম মাইকে সবাইকে যে যার ছেলে যাওয়ার আহ্বান জানালো। কিন্তু আসলে মুক্তির নেশা পেয়ে বসলে আহ্বানে সাড়া দেয় কেউ? সাড়া দেয়। সেনাবাহিনীর উপরে ইট পাটকেল ছোড়া শুরু করলো জেলখানার ভেতরের যারা বন্দী। আসলে এখানে মানে একেবারে ম্যাচিউর যারা, তারা এটা করেনি, তারা কিন্তু নিবৃত করার চেষ্টা করেছে। ওই দিনে আরেকটি জিনিস আমাকে বেশ আনন্দিত করেছে, সেটি হচ্ছে কি জানেন, আমি দেখলাম যে জেলখানার দীর্ঘদিন ধরে বন্দী জেনারেল সারওয়ার্দি কোট টাই পরে উনি ঘুরছে জেলখানার মধ্যে। মানে আমি জিজ্ঞেস করলাম, সারওয়ার্দি কোট টাই কেন? বলছে আজকে তো ঈদ, ঈদের দিন, আজকে তো সাজতে হবে। জেনারেল সারওয়ার্দি, আমি দেখলাম যে টাই পরে, লাল রঙের টাই, গ্রিন একটা কোট পরেছিলেন। উনি হাঁটছেন, মজা করছেন, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বলছেন একটু বিশ্রাম নিয়ে নেই, তোমরা থাকো, হ্যাঁ রিল্যাক্স সবাই। হ্যাঁ, আন্দালিব রহমান পার্থ আমার মনে আছে, কালো রঙের একটা পাঞ্জাবি পরে, সাদা পাজামা পরে অভিবাদন জানাচ্ছিলেন আর ঘুরছিলেন জেলখানার চতুর্দিকে। জেলের টোটাল বন্দিরা মনে হয়েছিল যে তারা বন্দি থেকেও এই বন্দিত্বের চেয়ে অনেক বড় মুক্তি পেয়েছেন। ভেতরে হয়তো অনেকে বেরোতে পারবে না, কোনোদিনই পারবে না। শুধু কি এই মামলার আসামি, অন্য মামলার আসামিরাও তো আছে, তারাও না আনন্দ করছে, এই উৎসবে সামিল হয়েছে তারাও। প্রায় 15,000 লোকের উপস্থিতিতে কেরানীগঞ্জ কারাগারের ভেতরের যে মাঠ, সেখানে রাজনৈতিক সমাবেশটি শেষ হলো। এরপরে ওই সেনাবাহিনী প্রথমে নিবৃত করার চেষ্টা করে পারেনি, পরে তারা ব্লাঙ্ক ফায়ার করা শুরু করলো। ব্লাঙ্ক ফায়ার করতে করতে, এবং এদের সাথে ট্যাবও আছে, কারারক্ষীরাও আছে, ব্লাঙ্ক ফায়ার করলো, কাজ হচ্ছে না, কোনোভাবেই কাজ হচ্ছে না। টিয়ার শেল মারলো, তাতেও কাজ হচ্ছে না। কাউন্টার অ্যাটাক করে বসছে, কাউন্টার অ্যাটাক করে বসছে মানে ওনাদের উপরেই। পরে কি করলো, হেলিকপ্টার নিয়ে কিন্তু সেনাবাহিনীর কেরানীগঞ্জ কারাগারের ভেতরে ঢুকতে হলো। ঢুকতে পারছে না, গেট খুলতে পারছে না। সেই হেলিকপ্টার নিয়ে আমরা দেখলাম যে হেলিকপ্টার থেকে উপর থেকে প্রথমে টিয়ার শেল মারলো, টিয়ার শেলের ঝাঁজে সবাই ওয়ার্ডে চলে গেল, যে যার ওয়ার্ডে। আমি অবশ্য মানে তখন আমার ওয়ার্ডেই ছিলাম। আমার এই পদ্মা ভবনের 5 তলার 8 নম্বর কক্ষ, আবার মাঠও দেখা যায়। তো ওইখানে দেখছি আসলে যে টিয়ার শেল মারছে, একেবারে দেদারছে, পিটাচ্ছে। তো ওই দিন যে নিবৃত করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জেলখানায় কিন্তু 2 জন বন্দী মারা গেছে 6 তারিখ কেরানীগঞ্জ কারাগারে। 2 জন বন্দী, তারা কিন্তু এই রাজবন্দী ছিলেন না, সাধারণ বন্দী ছিলেন 2 জন, 1 জন বা 2 জন, বাট মারা গেছেন এটা নিশ্চিত। এবং এরপরে পরিবেশ ঠান্ডা হয়েছে। ওই দিন মানে রান্নাঘর সব ভেঙে ফেলার কারণে ওই দিন কেরানীগঞ্জ কারাগারে আসলে খাবার ছিল না। খাবার না থাকলেও আসলে মুক্তির অপেক্ষায় ছিলাম, কখন আসবে বেলবনটি। তো যাই হোক, বিকেলবেলা না, 3টা, 3:30 বা 4টা বাজে, তখন প্রথম কেরানীগঞ্জ কারাগার থেকে প্রথম যে মানুষটা হাসিনার পতনের পর বন্দি দশা থেকে মুক্তি পেল, তার নাম নুরুল হক নূর বেরোলো। তখন আমরা বুঝলাম যে আমরাও মুক্তি পাচ্ছি। এর আগে অবশ্য আমাদের সাথে বাইরের কারোর যোগাযোগ কিন্তু এতদিনে হয়নি বন্দি দশায়, পরিবারের সাথে বা বাইরে কোনোভাবেই আমরা যোগাযোগ করতে পারিনি। জেলখানায় ফোন করার একটা সুযোগ থাকে, সেটিও কিন্তু বন্ধ ছিল। এরপরে পর্যায়ক্রমে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার পালা আসলো। আমি কিন্তু 5টার দিকেই আমাকে ডেকে নিয়ে আসলো, আমার বের হতে হতে 7টা বাজলো। তো জেলখানা থেকে বের হয়ে তখন কিন্তু আমাদেরকে বেশ সম্মান জানানো হলো। আমাদের 6 তারিখ সন্ধ্যাবেলা আমরা যখন বেরোই জেলখানা থেকে, আমাদেরকে বেশ সম্মান জানানো হলো, মনে হলো যে আমরা বীর। হ্যাঁ, আমাদেরকে বেশ আদর যত্ন করা হলো। এবং আমাকে যখন জেলখানার গেটে, মানে মূল জেলখানা থেকে মেইন রোডের গেট পর্যন্ত পৌঁছে দেয়, আগে পৌঁছে দিত না, হেঁটেই আসতো। ওই দিন জেলারের গাড়িতে আমাকে পৌঁছে দিয়ে, জেল সুপারের গাড়িতে পৌঁছে দিয়ে আমাকে বললো যে জেলখানার পরিবেশ কেমন ছিল একটু বাইরে গিয়ে বললেন, আমরা নিশ্চয়ই আপনাদের সাথে ভালো ব্যবহার করেছি। আসলে এই মুক্ত হওয়ার পরে ভেতরের কষ্টটা ভুলে গেছি, কারণ বাইরের যে বাতাস শরীরে লেগেছে সেটি ছিল হাসিনা মুক্ত বাতাস। এর চেয়ে স্বস্তির, এর চেয়ে সুখের, এর চেয়ে আনন্দের আর কিছুই না।
জেল গেটে এসে আসলে আমাকে রিসিভ করার জন্য আমার স্ত্রী, আমার ছোট ভাই এরা অপেক্ষা করছিল। এত মানুষ, ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না ফোনে। ইনফ্যাক্ট আমার ওয়াইফের যে ফোন সেটিও তো সিজ করা, ডিবি নিয়ে গেছিল। আমার ফোন ডিবি নিয়ে গেছিল। আমি আমার স্ত্রীকে খুঁজে পাইনি, আমি আমার পরিবারের কাউকে খুঁজে পাইনি ভিড়ের মধ্যে। আমার হাতে একটা ব্যাগ, সেই একই যেই ড্রেসে গ্রেপ্তার হয়েছিলাম সেই ড্রেস পরেই আছি। আমার পরিচিত কিছু ছাত্রদলের ছোট ভাই, যুবদলের কিছু ছোট ভাই, বন্ধু, এর মধ্যে রচি আমাকে ডাক দিল। হ্যাঁ, রচি, ও বুয়েট ছাত্রদলের প্রেসিডেন্ট, আমাকে ডাক দিল, ভাই আমি আপনার জন্য ওয়েট করছি, আপনাকে নিয়ে যাব। আমার না খুব ভালো লাগছে। ওকে জড়াই দিলে আমি কান্না করছি ওই দিন জেল গেটে। শরীরের কোনো ব্যথা ছিল না, মনে হয়েছিল যে এবার বাঁচব, এবার জীবনের অর্থ খুঁজে পাব। 6 আগস্ট 2024 সন্ধ্যা 7টা বা 7:30। এই তারিখটা এবং এই সময়টা আমার জীবনে অন্যরকম এক আবেগ হয়ে থাকবে সারা জীবন। তখন রাস্তায় গাড়ি ছিল না, তখন তো পুলিশ টুলিশ কেউই ছিল না। আমি ওখান থেকে, আমার ছোট ভাই একটা মোটরসাইকেলের ব্যবস্থা করলো, আমি ওর মোটরসাইকেলে চড়ে আমি সরাসরি ডিবি কার্যালয়ে গেলাম, যে জায়গাটা ছিলাম হারুনের ওখানে। কেমন আছে ওই জায়গাটা? আমি মনে করেছিলাম যে ওগুলো অত বেশি ভস্মীভূত হয়নি, অত বেশি ধ্বংসপ্রাপ্ত হয়নি। আমি ডিবি অফিসের সামনে তখন বাজে রাত 8:30 বা 9টা, দেখলাম আমিনুল কথা রাখছে। ওই যে গণভবন হাই স্কুলের ক্লাস 8-এর ছাত্র আমিনুল কথা রাখছে, ডিবি অফিস গড়িয়ে দিয়েছে। এরপরে বাসায় গেলাম। আমার ছোট ছেলেটা খায়নি আমি গ্রেপ্তার হওয়ার পর থেকে, আমাকে জড়িয়ে ধরে কান্না করলো। আমার স্ত্রী অসুস্থ। আমি যখন বাসায় ফিরি, আমার বড় ছেলেটা আমার সাথে কথা বলতে পারেনি। এই ছিল আসলে হাসিনার কারাগারের নির্মমতা, বাস্তবতা, অভিজ্ঞতা। আমার প্রত্যাশা হাসিনা চলে গেল 1 বছর হয়ে গেল। জুলাই গণঅভ্যুত্থান, ছাত্র জনতা সারা বাংলাদেশে দীর্ঘ 15.5 বছরের হত্যা, খুন, ধর্ষণ, এই স্বৈরাচার ইসলামের প্রতিবাদে এবং সেই যে গণঅভ্যুত্থান এবং এই যে গণঅভ্যুত্থানের 1 বছর পার, গণঅভ্যুত্থানের যে চেতনা ছিল এই দেশে গণতন্ত্র পুনর্নির্মাণ, সেগুলো 1 বছর হয়ে গেল আজকে। 1 বছর হয়ে গেল আজকে। হয়তো প্রাপ্তি শূন্য বলা যাবে না, প্রাপ্তি আছে। হয়তো আকাঙ্ক্ষা তো আকাশ সমান ছিল, আকাশ সমান প্রাপ্তি হয়নি। কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি। আমরা আসলে জুলাইয়ের রক্ত, জুলাইয়ের ত্যাগ, জুলাই 24কে আমরা ধারণ করতে পারিনি, আমরা ভোগ করার চেষ্টা করেছি। এটি আমাদের ব্যর্থতা। জুলাই 24 আসলে ভোগ করার জিনিস না, উপভোগ করারও জিনিস না, শিক্ষা নেওয়ার কথা ছিল। নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক যে সংস্কৃতিতে পরিবর্তন, বাংলাদেশি হয়ে ওঠা, বাংলাদেশকে তৈরি করা, সেটি আসলে আমরা পারিনি। হয়তো পারবো, এই বিশ্বাস আছে। এবং শেষ পর্যন্ত আসলে রাজনীতিকদের উপরেই ভরসা রাখতে হবে এবং এই রাজনীতিকদের উপরে সেই ভরসা আমরা রাখতে চাই। নিশ্চয়ই রাজনীতিকরা বাংলাদেশকে এগিয়ে নেবেন।
নতুন এক বাংলাদেশ হয়তো আগামী বছর 5 আগস্টে এসে অভিজ্ঞতাটা আরো সুখকর হবে। আজকের কান্না আগামী 2026-এর 5 আগস্টে এসে হাসিতে রূপান্তর হবে, এটা প্রত্যাশাই রাখি।